সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আজ আমাদের বিশেষ আয়োজন, বিশেষ টকশো। তিনজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি শুরুতেই পরিচয় করে দিচ্ছি। আমার বাদিকে রয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। এরপর রয়েছেন অধ্যাপক আব্দুল হাই শিকদার, সম্পাদক দৈনিক যুগান্তর। সবশেষ রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনার তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। তারেক রহমানের এই আশা আর বিষয়টি সারা দেশে যেভাবে আলোড়ন তৈরি করেছে, আমরা তাকে যে জায়গাটায় সম্বর্ধনা দেওয়া হবে, তিনি যেখানে কৃতজ্ঞতা প্রকাশ করবে বলা হচ্ছে, শুধুমাত্র তিনিই বক্তব্য রাখবেন সেখানে একমাত্র বক্তা হিসেবে 300 ফিটে, সেই জায়গায় কিন্তু এরই মধ্যে সারা বাংলাদেশ থেকে নেতা কর্মী সমর্থক ছাড়াও মানে অনেক সাধারণ মানুষ কিন্তু সেখানে এসেছেন। তারা জানতে চাচ্ছেন আসলে কি হতে যাচ্ছে। এই যে একটা নতুন একটা মানে সাধারণ মানুষের মধ্যে যে চেতনা, নতুন করে যে মানুষের মধ্যে একটা ভাবনা, উদ্রেক হওয়া, এই বিষয়ে আপনার বক্তব্য একটু জানতে চাই। আমি ঠিক আপনার প্রশ্নের ধরনটা বুঝতে পারিনি। মানুষের মধ্যে যে এই যে জাগরণের মতো তৈরি হয়েছে, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। এটা কি স্বাভাবিকভাবেই দেখছেন কিনা আপনি? জাগরণ তো হয়েছিল 2024-এর জুলাইতে, মহাজাগরণ। যেই জাগরণকে কেন্দ্র করে শেষ পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে। তো তারপর থেকেই মানুষ আশা করছিল আপনার গ্রেট ব্রিটেনে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি দেশে ফিরে আসবেন। বস্তুত মানুষ আশা করছিল যে তিনি 6 আগস্ট দেশে চলে আসবেন, কিন্তু তারপর দেখা গেল মানুষের সেই আশাটা বাস্তবায়িত হয়নি। এবং এরপর বিএনপির যে স্থানীয় নেতৃবৃন্দ তারা বলছিলেন যে তিনি অমুক সময় আসবেন, আর তারপর তারা বিভিন্ন সময় বিভিন্ন তারিখ দিয়েছেন। এর ফলে তাকে কেন্দ্র করে মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল, এক ধরনের প্রত্যাশা, এক ধরনের যেটাকে বলা যায় উচ্চাশা তৈরি হয়েছে। এবং শেষ পর্যন্ত তিনি দেশে আসছেন এবং স্বাভাবিকভাবে তার এই দেশে প্রত্যাবর্তনের ঘটনা মানুষের মধ্যে একটা বিরাট কৌতূহলের সৃষ্টি করেছে। এবং আপনি যে কথা বলেছেন যে একটা এক ধরনের উত্তেজনাও সৃষ্টি করেছে। তো তার পাশে আবার একটা উদ্বেগও আছে। উত্তেজনা, কৌতূহল এই কারণে যে দীর্ঘদিন পরে নেতা দেশে ফিরছেন এবং তার ফেরার আগেও, মাসখানেক আগেও তিনি বলেছিলেন যে আমি দেশে ফিরতে পারছি না, কারণ এমন কিছু শক্তি আমাকে আসার জন্য বাধা দিচ্ছে, যে কারণে আমার পক্ষে দেশে আসা সম্ভব নয় এবং সেটা তার নিয়ন্ত্রণের মধ্যে নাই। তো যাই হোক, শেষ পর্যন্ত তিনি স্পষ্ট ঘোষণা দিলেন, দলের পক্ষ থেকেও স্পষ্ট ঘোষণা দেওয়া হলো যে তিনি 25 আপনার ডিসেম্বর বড়দিন সেদিন দেশে আসবেন। তো সেই থেকে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তার আগমনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিএনপি বিশাল দল এবং তৃণমূলে বিএনপির সংগঠন রয়েছে এবং এই সংগঠন দীর্ঘ নির্যাতন নিপীড়ন সত্ত্বেও, এবং শুধু নির্যাতন নিপীড়ন নয়, খুন গুম এই ধরনের অত্যাচার সত্ত্বেও দলটি এখনও ঐক্যবদ্ধ আছে। এবং এই ঐক্যবদ্ধ থাকার পেছনে যেটা কাজ করেছে সেটা হচ্ছে একদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের অগাধ বিশ্বাস এবং ভালোবাসা, তার সঙ্গে সঙ্গে তাদেরই সন্তান তারেক রহমানের জন্য মানুষের একটা ভালোবাসা আছে, তার মঙ্গল অমঙ্গলের জন্য মানুষের একটা উদ্বেগ আছে। তবে আমি যে উদ্বেগের কথা বলেছি, উদ্বেগের বিষয়টা এই জন্য বলেছি যে তার নিরাপত্তা নিয়ে একটা উদ্বেগ কিন্তু জনমনে আছে। আচ্ছা জি। এবং তার আশাকে কেন্দ্র করে আজকে এই রাতে কিছু দুর্ঘটনাও ঘটেছে দেশে। তো তাতে মনে হচ্ছে যে সেই কালো হাত, সেই অন্ধকারের শক্তি, যারা তার দেশে প্রত্যাবর্তনকে ভালোভাবে নিচ্ছে না এবং সেটাকে মেনে নিতে পারছে না,
তারাই হয়তো এই ধরনের বাধা বিপত্তি সৃষ্টি করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য নানান রকম, যেটাকে বলা হয় বোমাবাজি, গাড়িতে আগুন দেওয়া, মানুষ হত্যা করা, এই সব কাজগুলো তারা করছে। তো একদিকে বলবো আমাদের উদ্বেগ রয়েছে, আরেকদিকে আমাদের আনন্দ রয়েছে। উদ্বেগ এবং আনন্দ মেশাল হয়ে একটা মিশ্র অনুভূতির জন্ম দিয়েছে। একদিকে চিন্তায় আমরা দুশ্চিন্তাগ্রস্ত, তার জীবনের কি হবে, তার নিরাপত্তার কি হবে, অন্যদিকে আমরা আবার আনন্দে উদ্বেল। এই দুটো বিপরীতধর্মী যে প্রবণতা, অনুভূতির যে বিপরীতধর্মী প্রবণতা, সেটাই কিন্তু আজকের বাস্তব অবস্থা এবং এই অবস্থার মধ্য দিয়েই তিনি দেশে ফিরে আসছেন। জি, আমরা আপনার কাছে আবার আসবো অধ্যাপক আব্দুল্লাহ শিকদার। যেটি মাহবুবুল্লাহ বলছিলেন যে উত্তেজনা, কৌতূহল, উদ্বেগ, তার একটা মানে এই মুহূর্তে হিথ্রোতে এয়ারপোর্টে আছেন, কিছুক্ষণের মধ্যে তার বিমানটি উড্ডয়ন করবে। আমাদের প্রতিনিধি সেখানে আছেন, আমরা জানতে পেরেছি, কিছুক্ষণের মধ্যে তার সঙ্গে আমরা সংযুক্ত হব। আপনার কাছে আমি জানতে চাই, এই যে ষড়যন্ত্রের কথা আসছে, বিশৃঙ্খলার কথা আসছে, এর পাশাপাশি তো মানুষের মধ্যে আবেগ, অনুভূতির কথাও সামনে আসছে। ব্যাপকভাবে আছে ষড়যন্ত্রের ব্যাপারটা। বাংলাদেশের ষড়যন্ত্র হলো প্রায় কাছাকাছি বাস করে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রাজনীতির ভাষার মধ্যে একটা ষড়যন্ত্র, চক্রান্ত থাকে। দেখবেন প্রত্যেক জবে জবে চক্রান্ত পাওয়া যায়, ষড়যন্ত্র পাওয়া যায়। এগুলো তো থাকবেই, কারণ বাংলাদেশ হলো আক্রান্ত হয়, চক্রান্ত এবং ষড়যন্ত্রে আক্রান্ত একটা ভূভাগ। তো সেই ভূভাগের মধ্যে এইগুলো থাকতেই পারে। আর এবং কথাটা হলো যে কিছুটা সত্যতাও আছে, কারণ বাংলাদেশ একটা এমন এক পিকুলিয়ার মানচিত্র যা পুরাটাই ভারত দ্বারা মানে ঘেরাও। আর ভারত যার বন্ধু, তার তো শত্রুর দরকার হয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, তো বাংলাদেশের মানুষের 17, 15, 16 বছরের অমানসিক বর্বরোচিত মানে নিষ্ঠুর ফ্যাসিবাদ স্বৈরতান্ত্রিক শাসনে বাংলাদেশ পর্যদস্ত হয়ে গেছিল। সেখানে জুলাই জাগরণ, অর্থাৎ 36শে জুলাই মিলে যে 5ই আগস্টের যে রেভলিউশনটা হলো, সেই রেভলিউশনের মধ্য দিয়ে মানুষ সেই আবর্জনাকে, ইতিহাসের সেই দূষিত প্রাণীগুলোকে আস্থা করে নিক্ষেপ করেছে। কিন্তু তারপরে দেখা দিল নেতৃত্বের সংকট। নেতৃত্বের সংকটটা কেন? যারা ক্ষমতায় গেল, যাদেরকে বসানো হলো, দেখা গেল যে এগুলো কিছুটা আপনার অপদার্থ, কিছু হলো মানে এই ব্যাপারে মিনিমাম কোনো যোগ্যতাও ছিল না, জানেও না, রাজনীতি বানানো করতে পারেন এরকম লোকও আছে। মানে এই যে একটা এত বড় ম্যান্ডেট নিয়ে এইরকম মানে যাকে বলে যে জনগণের সমর্থন নিয়ে যে গভর্নমেন্টের ক্ষমতায়, তারা সেই নেতৃত্ব দিতে পারেনি জাতিকে। না পথ দেখাইতে পারছে, না নিজেরা কোনো পথ খুঁজে পেয়েছে। যোগ্যতা হলো 5 টন মাল ক্যারি করার, এরা মাথা নিচে 95 টন। এখন এটা চলতেও পারে না, হাঁটতেও পারে না, ফিরতেও পারে না। এই যে অসহনীয় অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্গতি, এগুলোর জন্য মানুষ আসলে অপেক্ষা করছিল একজন নেতার। নেতৃত্বের শূন্যতা বাংলাদেশে প্রকট আকার ধারণ করেছিল। এমন একজন মানুষ চাচ্ছিল যে যার আগমন বা যার আসলে পরে তাদের এই সংকটগুলো দূর হয়ে যাবে, যিনি জাতিকে সঠিক নির্দেশনা দেবেন। সেই জন্য আমি মনে করি যে স্যামুয়েল বেকেটের একটা বিখ্যাত নাটক আছে, নাটকটা হলো ওয়েটিং ফর গডো। এই ওয়েটিং ফর গডোটা হলো যে একটা শহরের মানুষ, তারা একটা ত্রাণকর্তার জন্য ওয়েট করতেছে। সেই ত্রাণকর্তা আসে, তাদের সমস্ত দুর্গতি দুঃখ দূর হয়ে যাবে। তো তারেক রহমান সাহেবের বাংলাদেশে আগমনটা আমার কাছে মনে হয় যে স্যামুয়েল বেকেটের সেই ওয়েটিং ফর গডো নাটকের কথা মনে করিয়ে দেয়। এবং বাংলাদেশের মধ্যে আশার আলো যে দেখা দিয়েছে, তার মধ্যে প্রচুর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আমি আসার সময় দেখে আসলাম ওই 300 ফিটের রাস্তার আশেপাশে, মানে রাস্তার মধ্যে টেন্ট, তাঁবু টানিয়েছে, এই শীতের মধ্যে রান্না করতেছে, খাচ্ছে নির্বিকার, মানে কোনো সমস্যাই নেই যে মাথায় এত শীত পড়তেছে, কোনো ভ্রুক্ষেপ নাই। এখনই বোধহয় কয়েক লক্ষ লোক ওখানে ওয়েট করতেছে। তো কালকে এটা দাঁড়াবে কি? এই জন্য এটা হয়েছে যে মানুষের সেই আকাঙ্ক্ষিত, মানুষের সেই কষ্টের জায়গাটা মানুষ ভাবতেছে যে তারেক রহমান আসছে দূরে। যেমন মেহরাবাদ বিমানবন্দরে আয়াতুল্লাহ খোমেনি যখন ল্যান্ড করেন, সেদিনের ইরান, সেদিনের তেহরান বিমানবন্দর, পুরো তেহরান শহরটা জনসমুদ্রে পরিণত হয়েছিল। দীর্ঘ বিরতির পরে রেভলিউশন হয়েছে, আয়াতুল্লাহ খোমেনি ব্যাক করলেন। একই ঘটনা ঘটল মানে জোহানেসবার্গে, যখন আপনার নেলসন ম্যান্ডেলা কারাগারতে 27 বছর জেলখানাতে বেরিয়ে এসে মুক্ত আলোতে দাঁড়ালেন। পুরো জোহানেসবার্গ জনসমুদ্রে ভেসে গেছে।
আমার তারেক রহমানের আগমনটাকে মনে হচ্ছে সেই জোহানেসবার্গ আর এই মানে মেহেরাবাদ বিমানবন্দরে জি। সেই ঘটনাটা। আমি আরেকটা কথা বলি, সেটা হলো যে এই জন্য এখন আমার বলতে ইচ্ছে করতেছে যেটা পাবলিকের পারসেপশন, পাবলিক যেটা বলছে সেটা আমি বলছি যে রবীন্দ্রনাথের একটা কবিতার একটা লাইন আছে যে ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময় তোমারই হোক জয়, তিমিরও বিদায় উষার অভ্যুদয় তোমারই হোক জয়। এই যে জয়ের যে কৃতিত্ব, জয়ের যে নায়ক, যিনি মজলুম একজন সাংবাদিক, মজলুম একজন রাজনীতিবিদ হিসেবে দেশে গেছেন, বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য, আজকে তিনি মজলুম থেকে মহানায়ক হয়ে দেশে ফিরতেছেন। কোনো সন্দেহের কারণ নেই যে তিনি জনগণের সে আশা আকাঙ্ক্ষার যথাযথ মূল্যায়ন করবেন, জি কোনো সন্দেহ নেই। সেই আশা করি আমরা। সেই বিএনপি আপনি আশা করছেন, বিএনপির একজন নেতা যিনি ভাইস চেয়ারম্যান, দলের গুরুত্বপূর্ণ পদ সেখানে রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, তার কাছ থেকে আসলে আমি জানতে চাইব যে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে বিশাল আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা পূরণে আপনাদের দলের অবস্থান এবং তারেক রহমানের এই ফিরে আসা। ধন্যবাদ আপনাকে। আমি খুব মন্ত্রমুগ্ধের মতো প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ এবং প্রফেসর কবি প্রফেসর আব্দুল হাই শিকদারের বক্তব্যগুলো শুনছিলাম। তাদের বর্ণনা, তুলনা খুবই হৃদয়গ্রাহী এবং চমৎকার। সুতরাং এর চেয়ে বেশি ভালো বলার এই বিষয়ে আমার মনে হয় আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে বোধহয় আমার যোগ্যতা নিরেট খুবই কম, এতে কোনো সন্দেহ নেই। আপনি জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার কথা বলেছেন, নিঃসন্দেহে 5ই আগস্টের পরে জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা একটু ভিন্ন মাত্রা। অবশ্য যুগে যুগে সময় ভেদে মানুষের আকাঙ্ক্ষা ভিন্ন মাত্রায় থাকে। 47-এর আগে, পাকিস্তান প্রতিষ্ঠার আগে জনগণের এক ধরনের আকাঙ্ক্ষা ছিল, পাকিস্তান কেন্দ্রিক, পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার। 71 সালে বাংলাদেশ কেন্দ্রিক, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার এক ধরনের আকাঙ্ক্ষা, এবং সেই স্বাধীন রাষ্ট্রে জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা একটা মানে স্বাধীন নাগরিক হিসেবে নিঃসন্দেহে ভিন্ন ছিল, এবং সেগুলো পূরণ হয়নি বলে বারবার আমি একটা সবসময় কথা বলি, যখন কোনো বুত্থান বলেন, বিপ্লব বলেন, যখন মাঝপথে অথবা একেবারে শুরুতে বা যে কোনো পর্যায়ে যদি ব্যর্থতায় পর্যবসিত হয়, তাহলে সেই ঘুরে ফিরে বিভিন্ন সময় আবার সেই বিপ্লবের অথবা অভ্যুত্থানের যেই নামই আপনি ডাকেন, আমি এগুলো তো অবশ্য অভ্যুত্থানই বলতে চাই, এগুলো বারবার ফিরে আসে। কারণ ওগুলো আগে যা কিছু হয়েছে সেগুলো ফুলফিল হয়নি, মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। মানুষের প্রত্যাশা পূরণ হয়নি বলে মানুষ বারবার জীবনে বারবার রাজপথে চলে আসে। যদি সব কিছু ঠিকঠাক থাকতো, ধরেন আপনি যদি 90-এর গণ অভ্যুত্থানের কথা যদি বলেন, 90-এর গণ অভ্যুত্থানে একটা মানে সামরিক শাসনের বিরুদ্ধে একটা দীর্ঘ 9 বছর আন্দোলন ছিল, সেখানেও কিন্তু কম মানুষের প্রাণহানি হয়নি, মানে বিশেষ করে মানে ছাত্র যুবকদের, এমনকি শ্রমিক নেতাদেরও। তো যদি তারপরে যদি দেশটা যদি খুব রাইট ট্র্যাকে থাকতো, তাহলে তো মানে আবার নতুন করে আবার এত বছর পরে আরেকটা অভ্যুত্থানের প্রয়োজন দেখা দিল না। এবং খুব কম, সব পৃথিবীর খুব কম সংখ্যক দেশে, উন্নত দেশে তো এইভাবে মানে রাষ্ট্রের নেতারা মানে মানে পালায় না। এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এইভাবে পালানোর ঘটনা ঘটে অতি সম্প্রতি আমরা খুব ঘন ঘন এই সিমটমগুলো দেখছি। শ্রীলঙ্কায় দেখেছি আমরা, নেপালে দেখলাম, একেবারে আমাদের সাউথ এশিয়ান দেশগুলোতে আমরা এই জিনিসগুলো প্রত্যক্ষ করছি। এবং কখনো কখনো কোনো দেশে দেখা গেল যদি যদি নেপালের কথা যদি বলে, হঠাৎ করে আবার রাস্তায় বের হওয়ার মানে রাস্তায় নামার প্রবণতাও দেখছি। তো এই কারণেই আমাদের নেতা তারেক রহমান একটি কথা কর্মীদের সামনে, অর্থাৎ আমি নিজেও কর্মী, মানে আমাদের সামনে তিনি বলেছেন, সেটা হচ্ছে যে মনে রাখতে হবে যে 5ই আগস্টের আগের রাজনীতি এবং পরের রাজনীতি এক নয়। জি, অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, আলোচনা হচ্ছিল এবার মানুষের প্রত্যাশার কথা বলা হচ্ছে। যেমন রিপন বলছিলেন যে মানুষের প্রত্যাশা অনেক বেশি, আমরাও মনে করি সাধারণ রয়েছে, বেশির তো রয়েছে, কারণ এই একটা অভ্যুত্থানের পরবর্তীতে মানুষ তো চিন্তা করছে, বেশি করে না, সাধারণ প্রত্যাশাগুলি করে। নিশ্চয়ই আপনি সে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করার মানে স্বপ্ন সে দেখতে পারে না? জি পারে। সে কি দেখতে পারে না রাষ্ট্রটা গণতান্ত্রিক হোক? জি। রাষ্ট্র কি তেলবাজি হোক, এটা কি সে চাবে? শেখ হাসিনা আমলে যেটা হতো, ব্যবসায়ীরা
নানা শ্রেণী শিক্ষকরা, সাংবাদিকরা যেভাবে মানে তেলবাজিতে নামতো, এটা কি কোনো সভ্য দেশে হয় নাকি? তো ওই ঘুরে ফিরে কি ওই জায়গাটায় যাওয়া ঠিক হবে? জি মাহবুবুল্লাহ, দেখুন, প্রশ্নটা আমাদের রিপন আপনি ভাই করেছেন। প্রত্যাশার কথা বলছেন। জি প্রত্যাশার প্রশ্নে আমার বক্তব্য হচ্ছে, মানুষের প্রত্যাশা এখন হিমালয় সম, খুব কম প্রত্যাশা নয়। আর থার্ড ওয়ার্ল্ড পলিটিক্স, তৃতীয় বিশ্বের রাজনীতি যারা বোঝে এবং তৃতীয় বিশ্বের অর্থনীতি যারা বোঝে, তারা একটা কথা ব্যবহার করে, সেটা হচ্ছে রেভলিউশন অফ রাইজিং এক্সপেকটেশন। অর্থাৎ এই যে প্রত্যাশার বিপ্লব, উপনিবেশবাদের কবল থেকে মুক্ত হওয়ার পর মানুষের একটা প্রত্যাশার বিপ্লব ঘটে। তারা আশা করে রাতারাতি সারা দেশটা একটা স্বর্গরাজ্যে পরিণত হবে, এবং তারা এটাও আশা করে যে উন্নত দেশে যেই ধরনের অবকাঠামো, মানুষের সুযোগ সুবিধা, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, আয়, তারপরে কর্মসংস্থান, এই সব কিছুই এই রকম তৃতীয় বিশ্বের সদ্য স্বাধীন দেশগুলোতে সেটাই হবে। তো আমাদের দেশে এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে ফারাক, সেই ফারাকের কারণেই কিন্তু মানুষের মধ্যে হতাশা এসছে, মানুষের মধ্যে এই ব্যর্থতা বোধ এসছে, তারপরে ক্ষোভ এসছে। ক্ষোভ শেষ পর্যন্ত একেবারে জ্বলন্ত আগুন, জ্বলন্ত অঙ্গারে পরিণত হয়েছে, এবং সেই জ্বলন্ত অঙ্গারে পরিণত হওয়ার মাধ্যমেই কিন্তু অভ্যুত্থানগুলো হয়েছে। এই দেশের মানুষ অনেক অভ্যুত্থান দেখেছে, একটা দুটো অভ্যুত্থান নয়। ভাষাকে কেন্দ্র করে অভ্যুত্থান, গণতন্ত্রকে কেন্দ্র করে অভ্যুত্থান, আবারও 69-এ গণতন্ত্রকে কেন্দ্র করে অভ্যুত্থান, স্বাধীনতার জন্য প্রথম পর্বে অভ্যুত্থান, স্বাধীনতার পরবর্তীতে 75-এ যে অভ্যুত্থান, বা তার পরবর্তীকালে 90-তে যে অভ্যুত্থান, এবং অতি সাম্প্রতিককালের যে আপনার জুলাই অভ্যুত্থান। এই একের পর এক অভ্যুত্থান এই দেশে ঘটছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, এই অভ্যুত্থান থেকে মানুষ যে প্রত্যাশাগুলো করে, সেই প্রত্যাশাগুলো আর পূরণ হয় না। আরেকটা সমস্যা হচ্ছে, প্রত্যেকটা অভ্যুত্থানই দেখা যাচ্ছে যে সুসংগঠিত এবং বোদ্ধা নেতৃত্ব দরকার, সেই সুসংগঠিত এবং বোদ্ধা নেতৃত্বের অভাব আছে, এবং সেই কারণেই অভ্যুত্থানগুলো তার যৌক্তিক পরিণতিতে যেতে পারে না। যৌক্তিক পরিণতিতে যেতে হলে যেই ধরনের নেতৃত্ব দরকার, সেই নেতৃত্ব হতে হবে যে সমাজকে পরিবর্তন করা, জীবনযাত্রাকে পরিবর্তন করা, নিয়মকানুনকে পরিবর্তন করা, একটা নতুন যুগে প্রবেশ করা, নতুন দেশ করা, নতুনভাবে গড়ে তোলা সব কিছুকে। সেটা যেহেতু তারা করতে ব্যর্থ হয়, এবং সেই ধরনের নেতৃত্ব যেহেতু আমরা পাই নাই, সেই জন্য আমার ধারণা এই ধরনের অভ্যুত্থান বারবার হতে থাকবে, এবং যতদিন পর্যন্ত আমরা আমাদের যেটাকে বলা হয় সাম্মাম বনাম, সেই জায়গায় পৌঁছতে না পারবো, অর্থাৎ যেটাকে হয়তো একটু ইসলামিক ভাষায় বলা যেতে পারে সিরাতুল মুস্তাকিমে পৌঁছতে না পারবো, ততদিন পর্যন্ত কিন্তু এই মানুষের এই যে আকাঙ্ক্ষা না মেটার জন্য যে হাহুতাশ, যে নানান ধরনের যেটাকে বলা যায় ক্ষোভ, সেটা অব্যাহত থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, তারেক রহমান যেভাবে দেশে আসছেন, যেই প্রত্যাশার মুখে আসছেন, তাকে কিন্তু বিরাট দায়িত্ব নিয়ে দেশে আসতে হচ্ছে। দেশ পরিচালনার যদি সুযোগ তিনি পান, তাহলে তাকে কিন্তু যেটাকে বলে সেই গ্রিক একজন দেবতা সিসিফাসের মতো তাকে যেটাকে বলা হয় যে একেবারে প্রচণ্ড পরিশ্রম, প্রচণ্ড মেহনত করতে হবে দেশ গড়ে তোলার জন্য। দেশের যে জঞ্জাল জমেছে ফ্যাসিবাদের আমলে এবং বিভিন্ন স্বৈরাচারের আমলে, সেই জঞ্জালগুলোকে উৎপাটন করার জন্য। এবং আমি মনে করি তার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, আজকে বাংলাদেশের অবস্থাটা কি। বাংলাদেশে আমি যেটাকে বলি যে বাংলাদেশ এখন ফ্র্যাগমেন্টেড অবস্থা আছে রাষ্ট্র হিসেবে, এবং ফ্র্যাকচার্ড অবস্থাতে আছে। এইখানে আমলাতন্ত্র শতটা বিচ্ছিন্ন, এখানে পুলিশ বাহিনী কাজ করছে না, এখানে জুডিশিয়ারি সেভাবে কাজ করছে না, এবং এমনকি আমাদের প্রিয় যে সামরিক বাহিনী, সেই সামরিক বাহিনীর মধ্যেও নানা সমস্যা আছে। তো সুতরাং আজকে রাষ্ট্রযন্ত্রটাকে যদি সঠিক পথে নিতে হয়,
এই যে কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে সেই কাঁচগুলিকে জোড়া লাগানো কিন্তু খুব কঠিন। আপনি তখনই জোড়া লাগাতে পারবেন যখন কাঁচগুলোকে একেবারে গলিয়ে আবার নতুনভাবে একটা ঢালাই করতে পারবেন তখন। তো বাংলাদেশের অবস্থা আমি মনে করি আমরা যত সহজ মনে করছি তত সহজ নয়। এই রাষ্ট্রের দায়িত্ব পাওয়া একটা বিশাল দায়িত্ব পাওয়া। এই বিশাল দায়িত্বের জন্য একেবারে বিশাল কর্মযজ্ঞ দরকার এবং বিশাল মেধার দরকার, বিশাল শ্রম দরকার, বিশাল নিষ্ঠার দরকার, বিশাল আদর্শবোধের দরকার। এবং সেই আদর্শবোধের প্রেরণা আমরা কাছ থেকে পাবো, আমরা পাবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে। আমরা সেই আদর্শবোধের প্রেরণা পাবো তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে। এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেটা আজকে বিশাল হুমকির সম্মুখীন। আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেভাবে আচরণ করছে সেই আচরণ কিন্তু এত হালকাভাবে আমাদের দেখার সুযোগ নেই। সুতরাং আমাদেরকে বন্ধু খুঁজতে হবে, আমাদের আত্মরক্ষা বা দেশ রক্ষাকে আরও সুসংহত করতে হবে, আমাদের ফায়ার পাওয়ার বাড়াতে হবে এবং সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় অস্ত্র যেটা সেটা হচ্ছে জনঐক্য, জনগণের ঐক্য। মৌলানা ভাসানী বলতেন যে জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে সেই ঐক্যবদ্ধ জনতার শক্তি অ্যাটম বোমের চাইতেও শক্তিশালী এবং আমাদেরকে সেই শক্তি অর্জন করতে হবে। ফ্যাসিবাদীরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, আধিপত্যবাদীরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বহু রকম ষড়যন্ত্র, চক্রান্ত, বিভেদ, বৈষম্য সৃষ্টি করবে এবং সেগুলোকে পাশ কাটিয়ে সব মানুষকে ঐক্যবদ্ধ করা, সব মানুষকে তার মঞ্জিলে মকসুদে পৌঁছানোর জন্য তৈরি করা, সেটা হচ্ছে আমাদের নেতৃত্বের দায়িত্ব। এবং আমি মনে করি যে তারেক রহমানের জন্য সামনে বিশাল দায়িত্ব অপেক্ষা করছে। এছাড়াও নির্বাচন তো আছেই, নির্বাচন সংক্রান্ত একটা বিশাল দায়িত্ব কিন্তু আমরা নির্বাচন প্রসঙ্গে আবার আপনার কাছে আসবো। আমরা এই মুহূর্তে যেতে চাই হিথ্রো বিমানবন্দরে, সেখানে আমাদের যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান রয়েছেন। আমরা মোহাম্মদ আব্দুল হান্নান আপনার কাছ থেকে জানতে চাইব তারেক রহমান যেই বিমানে আসার কথা তার সফরসঙ্গী সহ সেই বিমানকে উড্ডয়ন করেছে কিনা, সবশেষ কি অবস্থা, তিনি বিমানবন্দরে কোনো কথা বলেছে কিনা? ধন্যবাদ। আমি এখনো হিথ্রো বিমানবন্দরে রয়েছি। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, আমি এখনো হিথ্রো বিমানবন্দরে রয়েছি। আর আপনারা জানেন ঠিক 4টা লন্ডন স্থানীয় সময় 4:18 তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে নিয়ে তিনি হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেছেন। ঠিক 2 থেকে 3 মিনিট আগে আমরা একজনের সাথে কথা বলেছি, তিনিও ভিআইপি লাউঞ্জে যাত্রী বিজনেস ক্লাসে যাত্রী হিসাবে যাচ্ছেন এবং তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন তারেক রহমান ইতিমধ্যেই প্লেনে উঠেছেন এবং ধারণা করা হচ্ছে ঠিক 7 থেকে 8 মিনিটের মধ্যে, যেহেতু 6:15 মানে আর ঠিক 7 মিনিট পরে প্লেনটি ছাড়ার কথা রয়েছে। সেই অনুযায়ী আমরা ধারণা করছি যে হয়তোবা 10 মিনিটের মধ্যে তারেক রহমানের নিয়ে বহনকারী যে বিমান সেটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে। আপনারা জানেন এটি 6:15 লন্ডন থেকে রওনা দেওয়ার কথা রয়েছে এবং সিলেটে আগামীকাল 25শে ডিসেম্বর সকাল 9:45 অবতরণ করবে। সেখানে 1 ঘন্টার যাত্রা বিরতি থাকবে। তবে আপনাকে বলে রাখতে চাই, সিলেটে যাত্রা বিরতি থাকলেও তারেক রহমান সেখানে কিন্তু প্লেন থেকে নামবেন না। সেখানে যাত্রা বিরতি সিলেটের যারা যাত্রী রয়েছেন তারা নেমে যাবেন। তারপর সেই বিমানটি আবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে আনুমানিক সকাল 11:45। এটি হচ্ছে তার ভ্রমণের আপনারা জানেন যে এই সময়সূচিগুলো। আর বাহিরে আপনারা জানেন অনেকেই নেতাকর্মী যাচ্ছেন সাথে করে। আমরা দেখেছি তারেক রহমানের ব্যক্তিগত সহকারী, প্রেস সেক্রেটারি সহ বিএনপির যারা আহ্বায়ক, সদস্য সচিব অনেকেই সফর সঙ্গী হয়েছেন তারেক রহমানের। আর তারেক রহমান যখন হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করেছেন, যেহেতু 17 বছর তিনি লন্ডনে অবস্থান করেছেন, সে কারণে নেতাকর্মীরা অনেকে আবেগ আপ্লুত ছিলেন এবং তারেক রহমানকে ঘিরে ধরেছেন, অনেকেই ছবি তোলার চেষ্টা করেছেন। তবে তারেক রহমান আমরা দেখেছি তিনি স্বাভাবিকভাবে সবার সাথে বিদায় নিয়েছেন এবং তিনি কিছুক্ষণ তারপর আনুষ্ঠানিকতা শেষ করে তিনি ভিআইপি লাউঞ্জ দিয়ে এয়ারপোর্টে প্রবেশ করেন এবং সর্বশেষ খবর হয়তোবা আর 5-7 মিনিটের মধ্যেই তারেক রহমানকে বহনকারী বিমানটি ছেড়ে যাবে। এই হচ্ছে আপডেট। আর আমরা এখনো রয়েছি বিমানবন্দরে। সর্বশেষ আপডেট থাকা পর্যন্ত আপনাদেরকে
যে কোনো ধরনের আপডেট রয়েছে সেটি আপনাদেরকে আমরা তুলে ধরবো। জি, মোহাম্মদ আব্দুল হান্নান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অধ্যাপক আব্দুল শিকদার, আপনি শুনছিলেন কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে তারেক রহমানের বিমানটি আসবে। প্রথমে সিলেট আসবে, তারপরে বিরতির পর ঢাকায়। এই যে তার আশাটা, মানে যেটি এইমাত্র শুনলেন, যে আসার ক্ষেত্রেও কতটা সাধারণ ব্যাপার, অর্থাৎ সাধারণ যাত্রীদের মতো সিলেটে আসছেন, সেখানে 1 ঘন্টা ওয়েট করছেন, তিনি চাইলে তো ঢাকায় ওইভাবে চলে আসতে পারতেন। মানে এই প্রতিটা মানে ঘটনার ভিতরে তো বার্তা দিচ্ছে। এই যে 300 ফিটে যে অনুষ্ঠানটা করা, সেটার মধ্যে একটা বার্তা যে শহরবাসীর কষ্টটা না হয়। এই যে 25 ডিসেম্বর দিনটা বেছে নেওয়া, সেটার পিছনে তো বন্ধের দিন কারণ আছে। এই যে অনেকে বলছে পরিবর্তিত পরিস্থিতি, পরিবর্তিত তারেক রহমান, এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। আমি বলি আপনার, তারেক রহমান সাহেবের যেটা আমার কাছে খুব মানে আকর্ষণীয় মনে হয়, সেটা হলো যে তিনি কার সন্তান। যেমন আমি রেহান গুণারত্নে নামে শ্রীলঙ্কার একজন সাংবাদিকের সাথে আমার কথা হয়েছিল লম্বা, তো সে বলেছিল যে জিয়াউর রহমান হলো তোমাদের সোনালী অতীত, বেগম খালেদা জিয়া তোমাদের বর্তমান, আর তারেক রহমান হলো তোমাদের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎটা প্রকৃতির পাঠশালায়, তার পারিবারিক বিশ্ববিদ্যালয়ে, তার বাবা হলেন দেশের প্রেসিডেন্ট, মা হলেন দেশের প্রধানমন্ত্রী, তারেক রহমান যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন, এই সুযোগ বাংলাদেশে কারো সৌভাগ্য হয়নি কোনোদিন। তো সেইটা তার হয়েছে। এবং সেখানে কী দেখেছেন বাবাকে, যে দাওয়াত দিয়ে লোক খাওয়াই, বাসায় দিছে, 2 মন্ত্রীরা আসছে, খাওয়া দাও, দেখা গেলো একটু চটচড়ি চিংড়ির বা ছোট মাছের, একটু ডাল, একটা ভাজি, বাস। এই যে সিম্পলিসিটি, এইটা তার পারিবারিক ঐতিহ্যের অংশ। আরেকটা হলো যে তারেক রহমান সবসময় প্রপিবল। দেখেন যে এই শেখ মুজিবুর রহমান যখন 72 সালে ফিরলেন 10ই জানুয়ারি, তখন তাকে শেখ মৌলানা ভাসানী বলেছিলেন যে তুমি এটা জাতীয় সরকার করো, তুমি এদের দেশ চালাতে পারবে না। শেখ মুজিব তো সেটা শোনেই নাই। এবং আরেকটা কথা বলছিলেন যে তুমি আমি দুজনে চলো যাই, আমরা গান্ধীর মতো দেশে ঘুরে বেড়াবো, তাজউদ্দিন ওরা দেশটা চালাক, তাহলে দেশটা ভালো থাকবে। শোনে নাই, না শুনে ভাষণ নির্ভর জীবনযাপন করেছে। শেখ মুজিব ছিলেন রূপকথার রাজা, বাস্তবের মুকুট বহন করার যোগ্যতা তার ছিল না, যে কারণে তিনি ধসে গেছেন। তারেক রহমানের বৈশিষ্ট্যটা হলো যে তিনি এই যে 17 বছর পরিবর্তিত কথা বললেন না, 17 বছরে তার যে পরিকল্পনা, তার যে চিন্তা ভাবনা, ভাষণ নির্ভর না, পরিকল্পনা নির্ভর তিনি কাজ করতে যাচ্ছেন। যেমন ধরেন এই যে আমার কাছে একটা আছে যে দেশ গড়ার পরিকল্পনা, তারেক রহমান। দেখেন আপনি এই যে দেশ গড়ার পরিকল্পনা, একটা মানুষ ক্ষমতায় আসার আগেই কীভাবে কোন সেক্টরটা কীভাবে সাজাবেন, তারপরে তার 31 দফা, অসাধারণ। যদিও এর মধ্যে আমার একটু ব্যথা আছে, কারণ সাংস্কৃতিক প্রসঙ্গটা ওখানে নাই, থাকলে হয়তো পূর্ণাঙ্গ হতো আর কি। তো যাই হোক, এইটা হলো একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে না, ভালো কিছু সংযুক্ত সুযোগ আছে, বক্তব্য বলেছে তারেক রহমানের। আরেকটা বিষয় হলো যে তারেক রহমান সংগ্রামটা করেছেন কার বিরুদ্ধে, তারেক রহমান এবং কি সংগ্রাম করেছেন তিনি, এটা নজরুলের ভাষায় বলতে হয় যে সত্যের তরে দৈত্যের সাথে করে যাওয়া সংগ্রাম। এই যে দৈত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তিনি, কিন্তু ধ্বংসাত্মক পদক্ষেপ নেন নাই হাসিনার মতো। ফ্যাসিবাদ বিরোধী ধ্বংসাত্মক, বিভৎসতা, কুৎসিত, শিষ্টাচার বর্জিত, অসভ্য ইতর যে ব্যবস্থাপনা তাদের তৈরি করেছিল, সেগুলোর ধারে গেছে না যে তিনি দেশপ্রেম এবং দেশ গঠনের রাজনীতি নিয়ে আসছেন। তার পরিকল্পনা দেন তৃণমূল, যখন তিনি শুরু করেন তৃণমূল সম্মেলনগুলো, দেখেন ওখানে একটা কৃষকমুখীনতা আছে। যেমন দেখেন একটা কথা বলছেন তারেক রহমান সাহেব, যে কেন্দ্র থেকে তৃণমূল নয়, বরং তৃণমূল থেকে কেন্দ্রমুখী ক্ষমতার কাঠামো প্রতিষ্ঠা করতে হবে। মানে উপরের থেকে আপনি নিচে ঢেলে দেবেন তা না, নিচের থেকে উঠে আসবে উপরে। এই যে এটাও তো একটা ব্যাপক চেঞ্জ হবে। যদি এটা হয়, বাংলাদেশের রাজনীতিতে গুণগত মানগত একটা বিশাল চেঞ্জ হয়ে যাবে। এগুলো তার বৈশিষ্ট্য। আরেকটা ব্যাপার হলো যে তিনি বলেছেন যে রাষ্ট্র রাজনীতির ক্ষেত্রে আমাদের মধ্যে পরস্পরের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশ গঠনের প্রশ্নে, দেশের উন্নয়নের প্রশ্নে কোনো মতভেদ থাকতে পারে না। ব্যাপারটা বুঝতে পারছেন? দৃষ্টিভঙ্গির প্রসারতা এবং গভীরতা, এগুলো দিয়ে আমরা এটা বলতে পারি যে তিনি আপনার, আমি জানি না যে তার সফলতা কতটুকু হবে, তবে এটুক তো বলতে পারি যে দেশের এই অসহনীয় পরিস্থিতিতে তিনি একটা, ভাই বলছেন যে প্রত্যাশার চাপ থাকবে বিরাট, কিন্তু আমি আবার মনে করি যে নেতা, নজরুলের একটা কথা আছে, আজকে সকালে এক জায়গায় বলতেছিলাম যে ভীরু মানবেরে প্রবল করিতে চাহেন যে দুনিয়াতে,
ভীরু মানবেরে প্রবল করিতে চাহেন যে দুনিয়াতে, তারেই ইমাম নেতা মানি আমি প্রেম মোর তারি সাথে। আড়ষ্ট নরে বলিষ্ঠ করে যার কথা যার কাজ, তারি তরে সেনা সংগ্রহ করি গরি তারি শিরতাজ। অর্থাৎ আমি তার জন্য, তো আমি মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমান রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি সাফল্য আনবেন সেটা তো পরের হিসাব। দল পরিচালনার ক্ষেত্রে 17টা বছর একটা মানুষ 10,000 মাইল দূরের থেকে যে প্রক্রিয়ার দলটাকে গুছিয়েছেন এবং শত সীমাবদ্ধতার মধ্যে থেকেও বিএনপি যে দেশের এখন সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল, সেটা তো তার ক্যারিশমা আছে এখানে। সেই ক্যারিশমাটা তিনি কোথা থেকে পেয়েছেন? শহীদ জিয়ার কাছ থেকে, তার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে, এবং সেটা প্রপারলি ব্যবহার করেছেন নিজের প্রজ্ঞা দিয়ে, বিচক্ষণতা দিয়ে। হঠকারী কোনো কাজ তিনি করেননি। দেখেন আপনি, গত ধরুন বিপ্লবের পর থেকেই বলি, বিপ্লব যখন হলো বা জাগরণ যেটা হলো 5ই আগস্ট, তারপর থেকে আজ পর্যন্ত তারেক রহমানের একটা বক্তৃতা বাইর করতে পারবেন যেখানে তিনি বিশ্রীভাবে হোক বা মানে আউট অফ দ্য মানে ইয়েতে যে এটিকেট বা আমরা বলি যে মানে কোনো রকম অসংলগ্নতা, কোনো রকমের মানে ধারাবাহিকতাহীন অপ্রাসঙ্গিক কোনো কথা তিনি কখনোই বলেন নাই। যেগুলো বলেছেন প্রত্যেকটা কথার মধ্যে প্রতিফলিত হয়েছে তার দায়িত্ববোধ এবং তার দেশপ্রেম। উগ্র স্লোগান দিয়ে উগ্র আপনার এই ভাষণ নির্ভর যে রাজনীতি আওয়ামী লীগ করে গেছে, এই ভাষণ নির্ভর রাজনীতি তিনি করেন নাই। তার তৃণমূল সম্মেলনগুলো যে ডাটা বেস, এই যে ডাটা ব্যাংক করার যে হাওয়া ভবন তোলপার করে ফেললো, 15 বছরে একটা কুটাও বের করতে পারেনি ওখান থেকে। তো এই ওখানে তিনি প্রথম ব্যক্তি আমাদের রাজনীতিতে যিনি পুরো দেশের নেতাকর্মীদের প্রত্যেকটা গ্রামের কার বাড়িতে কয়টা মুরগি আছে, কোন গ্রামে কয়টা গরু আছে, কোন গ্রামে কৃষকের কী আর্থিক অবস্থা, তারপরে কর্মীদের বায়োডাটা, কর্মীদের ডিটেলস ইত্যাদি ইত্যাদি যে ডাটা ব্যাংক তিনি তৈরি করেছিলেন, তার নজির আছে বাংলাদেশে। ডিজিটাল বাংলাদেশের দিকে আমাদের যে যাত্রা, সেটা তো তারেক রহমানের হাত দিয়ে। এটা চিন্তাই করেছে, করুক, দেশের উন্নয়নের জন্য কাজে না লাগে নিজেদের ভাগ্য উন্নয়নের কাজে লাগিয়েছে। তারেক রহমান সেটা তো করেন নাই। আপনি ক্ষমতার প্রতি তার যদি লোভ থাকতো, সেটা তো তিনি 2001 সালেই করতে পারতেন। তিনি তো আশেপাশে যান নাই, তিনি তার মতো করে কাজ করে গেছেন। এই যে গ্রামমুখীনতা, কৃষির উন্নয়নের জন্য ভাবা, এখানে কৃষি ক্ষেত্রে তিনি কৃষকদের কি করবেন, এগুলো কতগুলো কার্ড আছে এখানে। এই যে কৃষি কার্ড আপনি দেখেন, এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন? বাংলাদেশের ইতিহাসে একটা বিস্ময়কর ব্যাপার। কৃষকদেরকে কার্ড দেওয়া হবে, তার প্রবলেমগুলো নিয়ে তিনি সরাসরি যে কোনো জায়গায় পৌঁছতে পারবেন এবং তার সমস্যার সমাধান হবে তাৎক্ষণিকভাবে। ফ্যামিলি কার্ড, এগুলো বাংলাদেশের অভিনব, আমি এগুলো বাংলাদেশে দেখিনি কখনো। এবার এটা নারীদেরকে দেওয়া হবে, মানে আবার নারী কার্ড থাকবে, বিধবাদের কার্ড থাকবে, তারপরে আপনার প্রবীণদের জন্য ব্যবস্থাপনা। মানে আমি মনে করি তারেক রহমান আসলেই, আমরা মানে ভাবাবেগে ভেসে যায় বলছি না, আমি বলছি যে তার এই যে কর্মকাণ্ডগুলো, এর যদি 50% প্রয়োগ করা যায়, যথাযথভাবে করতে পারেন, বাংলাদেশ বদলে যাবে ভাই। জি। আবার দেখেন যে তিনি বিপ্লবের রক্তের সাথে কি পরিমাণ তার আত্মিকতা তিনি রক্ষা করেছেন। যেমন দেশে আসার পরের দিনই তিনি চলে যাবেন ওসমান হাদির মাজার জিয়ারত করার জন্য, কবর জিয়ারত করার জন্য। এগুলো তো তার দায়িত্ববোধেরই তো প্রতিফলন। এবং ওই যে ঐক্যের যে রাজনীতির কথাটা আমরা বারবার বলি, যে ঐক্য, জাতীয় সংহতি, জাতীয় স্বার্থ, এগুলোর ব্যাপারে কোনো ভেদাভেদ থাকবে না। আমি মনে করি তারেক রহমানের পক্ষেই এখনো একমাত্র সম্ভব জাতির এই দুর্দিনে, এই দুর্গত দিনে, এই দুঃসময়ে এই সমস্ত দেশটাকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসা, একটা আমরেলার নিচে নিয়ে আসা, এবং সেটা তিনি পারবেন। ডক্টর আসাদুজ্জামান রিপন, অধ্যাপক আব্দুল্লাহ সিকদারের এই যে প্রত্যাশা আর যে প্রাপ্তি, অতীতের যে প্রাপ্তি এবং ভবিষ্যতের প্রাপ্তির যে প্রত্যাশা, এই প্রত্যাশার প্রাপ্তির ফারাকটা কতটা দূর হবে বলে মনে করেন? দেখুন, আমি মানে শুরুতে যেটা বলেছিলাম যে মানুষের 5ই আগস্টের পরে একটা প্রত্যাশার কথা বলেছি, মানুষ পরিবর্তনের স্বপ্নটা দেখতে চায় এবং এইটা তারেক রহমান উপলব্ধি করেছেন। বারবার তার নেতা কর্মীদেরকে এটা তিনি মনে করিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে আগের রাজনীতিটা চলবে না। এবং এই যে এখন এই ছেলে মেয়েদের মাইন্ডসেট বোঝা, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যদি দেশ চালাবেন, আপনি যদি মানুষের মাইন্ডসেটটা না জানেন, আপনার পপুলেশনের একটা বড় ডিভিডেন্ড কিন্তু এখন আমরা ভোগ করছি, অর্থাৎ ইয়াং জেনারেশন। এটা একটা জাতির জীবনে কিন্তু মানে 10 বছর 15-20 বছরে আসে না।
তো এটা আমরা কিন্তু এখন বাংলাদেশে আমরা এটা এনজয় করছি। এখন আমাদের দেশের যে বয়স সীমার যে ব্যাপারটা, আমাদের তরুণ যুব সমাজ এইটা অনেক দিন যাবত তারা প্রোডাক্টিভিটির মধ্যে থাকতে পারবে। এখন যদি একটা সঠিক নেতৃত্ব দেশে থাকে, তারা যদি সেই নেতৃত্বে পরিচালিত হতে পারে, যে আব্দুল্লাহ শিকদার যে কতগুলো কার্ডের কথা উল্লেখ করলেন, এটা মূলত উনি নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদেরকে উনি 8টি কর্মসূচির কথা বলেছেন। অনেকগুলো কর্মসূচি, তার মধ্যে আমরা 8টি কর্মসূচি আমরা হাইলাইট করেছি। এর মধ্যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, হেলথ কার্ডের কথা বলেছেন, কৃষি কার্ডের কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। আপনি দেখবেন যে প্রতিটি উপজেলা, ছোট্ট একটা উদাহরণ দিই, প্রতিটি উপজেলাতে কৃষকদের সহায়তা করার জন্য কিন্তু আপনার সার আসে, মানে বিনামূল্যে দেওয়ার জন্য সার আসে, ফার্টিলাইজার, বীজ আসে। রিয়েল কৃষক কয়জন পায়? কালোবাজারিতে চলে যায়। বাস্তবতা হচ্ছে, এখন যদি একজন কৃষকের কার্ড থাকে, কৃষকের কার্ডটা আপনি কীভাবে দেবেন? শেখ হাসিনার আমলের মতো আপনার ভুয়া কৃষকদেরকে কার্ড দেবেন? যেমন শেখ হাসিনা যেমন আপনার কার্ড, তার আমল তো কোনো কার্ড ছিল না, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, নানা ভাতার নামে যে প্রায় বছরে প্রায় 12 লক্ষ, মানে আপনার 12,000 কোটি টাকা বরাদ্দ ছিল। এই 12,000 কোটি টাকার বরাদ্দের মধ্যে অলমোস্ট মোর দেন 30% হচ্ছে ভুয়া তালিকা। এটা কোনো ডাটা বেস না, ভুয়া তালিকা। এই মানে জাল আইডি, জাল সব কিছু করে দিয়ে এটা ওদের আওয়ামী লীগের স্থানীয় নেতারা, তারা তাদের দলীয় নেতা কর্মীদেরকে এই ধরনের সুযোগ সুবিধাগুলো তারা দিয়ে গিয়েছে। আমার বক্তব্যটা ওই জায়গায় না, সেটা তো তাদের অন্যায়ের একটা প্রতিকার বা ব্যবস্থা নেওয়া হবে আইন অনুযায়ী, যারা এই কাজগুলো করেছেন, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা যারা লুণ্ঠন করেছেন। আমাদের বিষয়টা যেটা উনি ভাবছেন সেটা হচ্ছে যে, মনে করেন আমাদের দেশে একটা উপজেলা যদি আপনি জাস্ট চিন্তা করেন, একটা উপজেলাতে কত কত হেক্টর জমি কৃষি উপযোগী আছে অথবা কৃষি উপযোগী নাই, অথবা জলাবদ্ধতার মধ্যে আছে ইত্যাদি। এটাকে আপনার অ্যাগ্রো ম্যাপিং যদি করা হয়, তাহলে সেখানে কিন্তু বের হবে যে কার কতটুক জমি, কোন অঞ্চলে কোনটা হয়, কোন জায়গায় পাট হবে, কোন জায়গায় ধান হবে, কোন জায়গায় ভুট্টা হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন সেখানে রিয়েল ফার্মার যারা, রিয়েল ফার্মারদেরকে আইডেন্টিফাই করা হবে। রিয়েল ফার্মারদের যদি আইডেন্টিফাই করেন, তার মধ্যে আবার যারা অ্যাফ্লুয়েন্ট এবং যারা মানে বর্গা চাষি অথবা যারা দরিদ্র চাষি, তাদেরকে যদি আপনি পৃথক করেন, তাদের হাতে যদি কার্ডগুলো চলে যায়, তারা যদি বিনামূল্যে সারটা পায়, কথার কথা না, রাজনৈতিক কথা না, রিয়েল টার্মসে যদি বীজগুলো যদি পায়, তাহলে মানে উৎপাদন বাড়বে। একইভাবে যে আপনার মানে ফ্যামিলি কার্ডের কথা যেটা বললেন, যে পর্যায়ক্রমে মানে পুরো মানে আপনার দুস্থ পরিবারগুলোকে আপনার এই নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা হবে। সেখানে যদি আপনার কম তেলে, কম পয়সায় যদি মানুষ তার ন্যূনতম যে মানে পারিবারিক যে চাহিদাটা, চাল ডাল তেল নুন, এগুলো যদি তারা পায়, আব্দুল্লাহ শিকদার খুব যথার্থই বলেছেন, এটা যদি এক্সিকিউট করা যায়, উনি 50%-এর কথা বলেছেন, 50% এক্সিকিউট করতে পারলে এটা মিরাকল চেঞ্জ। হেলথ সেক্টরে যে পরিবর্তনের কথা আমরা বলি, সবার জন্য স্বাস্থ্য, এটা কিন্তু মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটি অংশ, কিন্তু আসলে কি তাই? আমাদের দেশ উপজেলাগুলোতে আপনি দেখবেন ওখানে বিল্ডিং আছে, মানে আমরা তো ভবন বানাতে বেশি পছন্দ করি, ভবন বানাবার আগে আমরা যন্ত্রপাতি কেনাকাটা পছন্দ করি, ওটার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করি না, ওটার জন্য টেকনিশিয়ানকে ট্রেন করি না, কিন্তু আমরা কেনাকাটায় পছন্দ করি, কারণ কেনাকাটার মধ্যে চুরি চামারি দুর্বৃত্তপনাগুলো ভালো থাকে, কমিশন টমিশন পাওয়া যায় ভালো। এটা আওয়ামী লীগের আমলে দেখবেন বিশাল বিশাল ভবন, বিশাল বিশাল কেনাকাটা এই সমস্ত হয়েছে। আমরা যেটা করতে চাই, আমাদের সরকার আমলে ওনার নেতৃত্ব, যেটা আমাদেরকে যে পথটা দেখিয়েছেন, সেটা হচ্ছে প্রতিটি উপজেলাতে একেবারেই মানে মানুষের জন্য ফ্রেন্ডলি স্বাস্থ্য ব্যবস্থা, এটা যদি আপনি এনশিওর করা যায়, তাহলে কি প্রাইভেট ক্লিনিক, এখন দেখবেন গ্রাম পর্যায়ে প্রাইভেট ক্লিনিক, কথিত প্রাইভেট ক্লিনিক মানে চলে গেছে, এবং বিশেষজ্ঞ ডাক্তার এখন থানা পর্যায়ে সাইনবোর্ড লাগানো আছে তাদের নামে। এই জায়গাগুলো তো কমে, মানুষের সাফারিংসটা তো কমবে। মোদ্দা কথা আমি যেটা বলতে চাই, উনি স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ একটা আগ্রহ দেখিয়েছেন। বিলেতে তো আপনি জানেন, বিলেতে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা তো উনি সেখানে নিজে প্রত্যক্ষ করেছেন। অপরদিকে উনি আরেকটা কথা বলেছেন, যে আমাদের ছাত্রদের মধ্যে স্কুলে তিনি একটা থার্ড ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করার কথা বলেছেন। এটা আমি যুক্তরাজ্য আছে কিনা জানি, বাট মার্কিন যুক্তরাষ্ট্রের পাবলিক স্কুলগুলোতে তারা, ওদের তো থার্ড ল্যাঙ্গুয়েজ বলে না, ওরা ইংরেজিতে পড়াশোনা করে, তাদের কেউ স্প্যানিশ পড়ে, কেউ ইটালিয়ান পড়ে, নানান অন্য একটা ভাষা শেখে তারা। আর আমরা যারা, আমাদের মতো যারা বাংলাদেশ থেকে অন্য দেশে, তাদের মাতৃভাষা তো তাদের একটা থাকি।
আমাদের দেশে আমরা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আছে, এরপর আমরা ইংরেজিটার প্রতি জোর দিই। এর বাইরে যদি আরেকটি ভাষা শেখে, যেমন এখন চীনের কথা ধরুন, চীন এখন যেভাবে বৈশ্বিক উন্নয়নের যে লেভেলে চলে গেছে, আমাদের ছেলে মেয়েদের অনেকেই এখন দেখি চীনা ভাষা তারা বেশ আগ্রহ দেখাচ্ছে, এবং তাদের এই চীনা ভাষা মানে আয়ত্ত করার যে ইয়েটা মানে কি বলে এটার যে সফলতা এবং এটার যে সুযোগটা তারা সেটা কাজে লাগাতে পারছেন। এই যে চিন্তাগুলো, এটা কি ইতিপূর্বে কোনো সরকার ভেবেছে যে আমাদের বাচ্চাদেরকে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের মতো, মানে আমি স্কুলগুলোর কথাই বলছি, সেখানে আপনার একটা থার্ড ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করার ব্যাপারে? তো সেটা তিনি ভেবেছেন। তারপর তিনি বলেছেন ক্লাস 4 থেকে বাচ্চাদের জন্য আপনার খেলাধুলা এটা কম্পালসারি করে দেবেন তিনি স্কুলগুলোতে। আবার প্রতিটি স্কুলে একজন ক্রীড়া শিক্ষক এনগেজ করা হবে। এগুলো তো সব ইনোভেশন। এই যে ইনোভেটিভ আইডিয়াসগুলো, তাই না? তো এটা দেশের জন্য অনেকই হবে না যদি আপনার একটা ছেলে মেয়ে যদি আপনার খেলাধুলার মধ্যে যদি বেশি এনগেজ থাকে, মানে প্রপারলি যদি এনগেজ থাকে, তারা কিন্তু বড় হয়ে ওই যে নেশা পানি থেকে দূরে থাকবে। সংস্কৃতি এবং খেলাধুলা এই দুটোর মধ্যে যারা বেশি এনগেজ থাকে, যদি আপনি সমাজে যদি আপনি এনগেজ করতে পারেন, দেখবেন সাধারণত যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকে, যারা দেখবেন খেলোয়াড়, তারা কিন্তু এই মোবাইল টিপাটিপি, এটা তো একটা ভাইরাস হয়ে গেছে এখন। আমি যখন পলিটিক্যাল প্রোগ্রামে এলাকায় যাই, রাতে ফেরার সময় গ্রামের রাস্তার মোড়ে মোড়ে দেখি ওই যে কালভার্ট ব্রিজের মধ্যে দাঁড়িয়ে একজন বা দুইজন যুবক বসা মোবাইল দিয়ে দেখতেছে এবং হাসে একা একা, কখনো একজন সিঙ্গেল, সেও হাসে। কেন হাসে? নিশ্চয়ই মানে সে কিন্তু মানিয়ে নাই, তার বাড়িতে পড়াশোনার মধ্যে নাই, পড়াশোনায় নাই, স্পোর্টসে নাই, কিছুতে নাই, মোবাইল নিয়ে বসে। ফলে এই যে ডিভিডেন্ডের কথা বলেন, যেই তরুণটা, যে কিশোরটা আপনার মানে তার যুবক বেলায় পদার্পণ করবে এবং এরপরে প্রায় 40-45 বছর বয়স, মানে একটা চমৎকার কর্মক্ষম বয়স যেটা, এই বয়সের তো আমাদের অনেক নাগরিক এখন। এদেরকে যদি আমরা উৎপাদনী কাজের মধ্যে, মানে উৎপাদনশীল কাজের মধ্যে যদি আমরা এনগেজ করতে পারি, যেটা উনি ভাবছেন, তাহলে তো ট্রেমেন্ডাস মানে ইম্প্যাক্ট হবে আমাদের অর্থনীতিতে, সমাজে, অনেক কিছুতে। জি, আমরা আবার যেতে চাই ডক্টর মাহবুবুল্লাহ। এই যে আলোচনা হচ্ছে হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নানা ধরনের ইনোভেটিভ আইডিয়া যেগুলো ইমপ্লিমেন্ট করার কথা বলা হচ্ছে, অর্থনীতির দিক থেকে জীবনমানের উন্নয়নে এই বিষয়গুলো কতটা গুরুত্ব বহন করে? দেখুন, এখানে আমাকে একটু ভিন্ন কথা বলতে হবে। ওনাদের দুইজনের সঙ্গে আমি একমত হতে পারবো না। পরিষ্কার কথা, সাফ কথা। সেটা হচ্ছে এই কার্ড তো আপনার লোকেরাই বিলি করবে। আগে আওয়ামী লীগের লোকেরা যে কাজটা করত, সেটা তাদের আত্মীয় স্বজন, আপনজন, তাদের পছন্দের লোক বা তাদের গ্রুপের লোক, তাদের কাছে তারা দিয়েছে। এখন দি চ্যালেঞ্জ ইজ, এই কার্ড তো আপনি করলেন, সুন্দর আইডিয়া, আইডেন্টিফিকেশনের জন্য, চিহ্নিত করার জন্য দরকার, কিন্তু এই কার্ডটা কার হাতে যাবে সেটাকে নির্ধারণ করবে, এবং সেটা যে সঠিক হাতে যায়, যার প্রাপ্য তার হাতে যায়, এটার নিশ্চয়তা না করতে পারলে সেই পুরনো সমস্যাটা কিন্তু থেকে যাবে। আপনি যতই নতুন চিন্তা বলেন, সেই নতুন চিন্তার সঙ্গে আপনার সাযুজ্য, অর্থাৎ আপনার সেই কর্মী বাহিনী যদি না থাকে সেটাকে বাস্তবায়ন করার জন্য, তাইলে কিন্তু খুব সুন্দর সুন্দর ধারণাও কিন্তু শেষ পর্যন্ত আপনার খুব বিশাল কিছু অর্জন করতে পারবে না। এটা হলো একটা জায়গা। দ্বিতীয়ত, আমাদের ইকোনমির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আমরা জিডিপির মাত্র 22% ইনভেস্ট করি, বিদেশি বিনিয়োগ তো আসে না বললেই চলে। তা এখন বিনিয়োগ যদি আমি বাড়াতে না পারি, তাহলে কিন্তু আমার এই যে জনগণকে বা বেকার যে বিশাল জনগোষ্ঠী আছে, তাদেরকে কর্মসংস্থান দেওয়া, কাজ দেওয়া, এটা সম্ভব হবে না। দেশে যদি শিল্পায়ন না হয়, উন্নয়ন উদ্যোগ না হয় এবং বড় আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা যদি চালু না হয়, তাহলে কিন্তু মানুষের কর্মসংস্থান দেওয়া যাবে না। আর কর্মসংস্থান যদি দিতে না পারেন, তাইলে কিন্তু বিশালভাবে হতাশার সৃষ্টি হবে। কাজেই আমি অন্তত তারেক রহমানকে তার চ্যালেঞ্জগুলো কি সেটা একটু মনে করিয়ে দিতে চাই এই মুহূর্তে, এবং আমার মনে হয় সেইটা মানে তার জন্য বরং যেটাকে বলা যায় যে উপকারী হবে, যার ফলে তিনি পদক্ষেপ নিতে বা তার কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে
তিনি সহায়তা পাবেন, তার চিন্তাটাকে আরও পরিচ্ছন্ন তিনি করতে পারবেন। এইটা একটা ব্যাপার। আর এই যে চিন্তার নতুনত্ব, নিঃসন্দেহে আপনার ইনোভেশন বলে একটা কথা আছে। ইনোভেশন যেমন আবিষ্কারের ক্ষেত্রে প্রয়োজন হয়, ইনোভেশন কিন্তু সোশ্যাল ইনোভেশন যেটাকে বলে, সমাজকে সংগঠিত করার জন্য কিছু ইনোভেশনের দরকার হয়। সেই রকম ইনোভেটিভ আইডিয়াস যদি উনি আরও নতুনভাবে সৃষ্টি করতে পারেন, এখানেই কিন্তু শেষ নয়, আরও অনেক কিছুর প্রয়োজন আছে। এই দেশটা কিন্তু 20 কোটি লোকের একটা দেশ, এই দেশে অনেক কিছুর প্রয়োজন আছে যেটা বলে শেষ করা যাবে না। আমি হেলথ সিস্টেম ইমপ্রুভ করব, কিন্তু কিভাবে সত্যিকারভাবে ডাক্তাররা যেন গ্রামে থাকে, মানুষের কাছে থাকে, সেটা কিভাবে নিশ্চিত করব। এবং এই যে ঔষধ নিয়ে যে করাপশানগুলো হয় হসপিটালগুলোতে, সেই করাপশান কিভাবে দূর করব। আমি হসপিটালে যে দালালের যে অত্যাচার, সেটা কিভাবে দূর করব। হসপিটালে আপনার ডাক্তাররা উপস্থিত থাকে না, সপ্তাহে মাত্র 1 দিনের জন্য যায় বা 2 দিনের জন্য যায়, বিশেষ করে মফস্বলের হাসপাতালগুলোতে। এইগুলো আসলে কিন্তু যত যাই আমরা বলি না কেন, সমস্যা হিসাবে কিন্তু বিশাল এবং কঠিন সমস্যা। এবং এই সমস্যা একদিনে সৃষ্টি হয় নাই। এই সমস্যা বাংলাদেশের গত 54 বছর 55 বছরের সৃষ্টি হয়েছে, তারও আগে যদি যাই সেটার কিছুটা আবার পাকিস্তান আমলেও সৃষ্টি হয়েছে। সুতরাং এই 55 বছরের যে সমস্যা, এটাকে আমি বলবো অগি আনস্টেবল। এই অগি আনস্টেবল সাফ করা কিন্তু খুব সহজ কাজ না। একটা সত্যিকারের এফেক্টিভ গভর্নমেন্ট আপনাকে দিতে হবে, আপনার একটা টিম থাকতে হবে যারা অত্যন্ত ডেডিকেটেড একটা টিম, যারা দেশ ছাড়া মানুষ ছাড়া অন্য কোনো স্বার্থ যাদের মাথায় কাজ করে না, সেই রকম মানুষের দরকার হবে। তো একজনের পক্ষে তো সব কিছু করা সম্ভব না, তার কাজটা যদি করতে হয় হি উইল নিড কমরেডস, তার কমরেডের দরকার হবে। এখন তাকে তো চুজ করতে হবে রাইট কমরেড, সঠিক কমরেড তাকে বাছাই করতে হবে। তো এইটা যদি করা যায় এবং সেটা যদি তিনি করতে পারেন, সেটার নিশ্চয়তা যদি তিনি দিতে পারেন, তাইলে আমরা বিরাট কিছু অর্জন করার মতো স্বপ্ন দেখতে পারি এবং সত্যি সত্যি সেই অর্জন বাস্তবায়িত হবে বলে আশা পোষণ করতে পারি। জি, এখানে আমি একটু অ্যাড করি। আপনার কাছে আসবো, বলেন, অ্যাড করেন। না, সেটা হলো যে এই যে সর্বমুখীনতা, দেখেন তিনি অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে কাজ করতেছেন, কিভাবে তিনি অর্থনীতির সাথে আগেই এগুলো গত 17 বছরে তার যে প্রশিক্ষণ, তার যে অবজারভেশন এবং তিনি যে সব টিম নিয়ে কাজ করতেছেন, সেগুলো সব ব্রিলিয়ান্ট লোকজন, তো তিনি নিয়ে কাজ করতেছেন। এটা আরেকটা হলো যে রাষ্ট্র পরিচালনা রাজনীতিতে কী কী পরিবর্তন তিনি আনতে চান সেটা আছে। এগ্রিকালচার সেক্টরে কী করবেন, ইকোনমিক সেক্টরে কী করবেন, ইন্ডাস্ট্রিতে কী করবেন, এগুলো সুস্পষ্টভাবে গোছানো। এখন ভাই যেটা বলে যে হ্যাঁ আমি যদি ভ্যান্না গাছের কাছে কাঁঠাল চাই তাহলে তো হবে না। আমি মনে করি যিনি ভাত রাঁধেন তিনি তো চুলো বাঁধতে জানেন, তো যিনি এতগুলো পরিকল্পনা করেছেন তার মাথায় নিশ্চয়ই এইটাও আছে যে এই পরিকল্পনাগুলো আমি যদি করতে যাই সেখানে কি কি সমস্যা হতে পারে। কবিরাজ যে গাছের গুণাগুণ জানে সে হলো ভালো কবিরাজ, কিন্তু সবচেয়ে ভালো কবিরাজ হলো তিনি যিনি গাছের গুণাগুণের বাইরে এর পার্শ্ব প্রতিক্রিয়াটা সম্পর্কে জানেন, মানে ক্ষতিকর দিকটা সম্পর্কে জানেন। যাই হোক, আমি মনে করি এখানে আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। এই কারণে যে আমার কাছে মনে হয় যে ম্যাকিয়াভেলির প্রিন্স, আপনি তো পড়ছেন সবাই, সেখানে একটা কথা আছে যে যশ গৌরব বঞ্চিত ইতালি, যশ গৌরব বঞ্চিত ইতালি আজ সাগ্রহে একজন মহৎ পরিত্রাতার জন্য অপেক্ষা করছে, ম্যাকিয়াভেলি। আবার নিজামুল মুলক বলছেন যে প্রত্যেক যুগে আল্লাহ তাআলা একজন মানুষকে বেছে নেন, তাকে মহৎ গুণের অধিকারী করে সারা দুনিয়ার মানুষের ভার তার উপর অর্পণ করেন। তার উপরেই আল্লাহর দুর্নীতি আত্মকলহ বিশৃঙ্খলার দ্বার বন্ধ করার দায়িত্ব দেন। এই দুটো ইয়ের পরে আমি একটা কথা বলি যে ডি সিলভা, আপনার এই যে আপনার আজকে ব্রাজিলের প্রেসিডেন্ট ডি সিলভা, হ্যাঁ লুলা ডি সিলভার জীবনী লিখেছেন যে ডেভিড নিকলসনের একটা ডায়লগ আছে তারেক রহমান সম্পর্কে, আমার খুব ভালো লেগেছে। আমি এটা আপনাকে মানে তুলে ধরতেছি, ছোট একটা। তিনি বলেছেন যে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন তার দেশের মানুষের জন্য। তারেক রহমান সম্পর্কে বলে নিকলসনের, দেশবাসীর জন্য যেটি মঙ্গলকর সেই পথেই দেশকে পরিচালনায় তিনি নেতৃত্ব দেবেন বলে আশা করি। একটি দেশের নেতৃত্বদানকারী রাজনীতিবিদদের কেমন হওয়া উচিত, তারেক রহমান তার উৎকৃষ্ট উদাহরণ।
আপনি ভাবেন, বলছে কে, একজন ক্যামব্রিজের আপনার ফেলো এবং লুলা ডি সিলভার জীবনী রচয়িতা এবং গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্টের নিয়মিত কলাম লেখেন তিনি। তো এই যে লোকটা লিখছে হাওয়ার উপরে লিখছে, নিশ্চিত তার অবজারভেশন থেকে। তিনি তো আপনার এই যে উলপাটকে তো শেখ মুজিবের জীবনী লেখানোর জন্য নিয়ে আসা হয়েছিল, তিনি তো প্রত্যাখ্যান করেছেন। তো এরা তো ওই লেভেলের বুদ্ধিজীবী না, আমাদের দেশের বুদ্ধিজীবীদের মতো না, যে যাদের সম্পর্কে বলা হয় যে আরেকটা, এইটা হলো তারেক রহমান সম্পর্কে বলতেছি আমি, যে বলা হয় যে সেই বুদ্ধিজীবীরা হলো নিকৃষ্ট যারা রাজার সাথে সম্পর্ক রেখে চলাচল করে, রাজার দরবারে যাতায়াত করে, আর সেই রাজা হলেন উৎকৃষ্ট যিনি জ্ঞানীদের সঙ্গে সম্পর্ক রাখেন। আমি মনে করি আমাদের বুদ্ধিজীবীরা পচে গলে গন্ধ বেরিয়ে গেছে, মাহবুবুল্লাহ ভাইদের মতো 2-4 জন ছাড়া সবগুলি মোটামুটি, আর এগুলোরে ফ্লাশ করে দেওয়া, বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু তিনি তার এই যে রাজনৈতিক প্রজ্ঞার একটা বড় নিদর্শন হলো, তিনি সবসময় এই জ্ঞানীদের সাথে সম্পর্ক রেখে চলেন। এটা একটা খুব পজিটিভ সাইন। আমি কিন্তু মানে আবেগতাড়িত হয়ে কথাগুলো বলছি না, দেখে দেখে বলছি। এই যে সম্পর্ক রেখে চলাচল করা, এটাতে তার বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তিনি পথ ভুল করলে তিনি শক্ত কথা, যেমন উনি আলোচনার টেবিলগুলোতে বসি কখনো আমরা, তিনি বলেন যে দেখেন আমাকে কোনো প্রশংসা করতে হবে না, সরাসরি বক্তব্যে চলে যান। উনি এভাবে এগুলো পছন্দ করেন না। তো যে লোক হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধের প্রশংসা করেন বা তৈল গ্রহণ করতে অস্বীকৃতি জানান, তার প্রতি তো আমার মনোযোগ এক্সট্রা আলাদা একটা মনোযোগ সৃষ্টি হবেই। তো আমার মনে হয় যে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি, তার রাষ্ট্র পরিচালনায় তিনি কিভাবে কি করবেন সেটা দেখার ব্যাপার, কিন্তু প্রত্যাশার যে চাপটা তার উপরে পড়বে সেটা হয়তো অনেক বেশি হবে। কিন্তু সেখানে আমি বলবো যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে ধরুন দোষ ত্রুটি সবারই আছে। শেরে বাংলা অনেক দোষ ত্রুটির মধ্যে ছিলেন, কিন্তু এটা তো সত্য যে শেরে বাংলা বাংলার কৃষকের ভাগ্য বদলিয়ে দিয়েছিলেন। তার ঋণ সালিসি বোর্ড, তার প্রজাস্বত্ব আইন, এবং তার যে আপনার এই যে বলা হয় যে শেরে বাংলা হলো বাঙালি মুসলিম শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। একটা জায়গায় তিনি অমর হয়ে আছেন, বাঙালি মুসলিম মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। এই যে একটা ব্যাপার, যে কারণে আবুল মনসুর আহমদ তার বাংলাদেশের কালচার বইয়ের মধ্যে বলেছেন যে আসলে শেরে বাংলা হওয়া উচিত ছিল আমাদের জাতির পিতা, তিনি আমাদের সকলের পিতা। আবুল মনসুর আহমদ তিনি ভিন্ন দল করতেন, কিন্তু শেরে বাংলার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমি মনে করি যে এখন বাংলাদেশের যে রাজনীতির পরিস্থিতিগুলো, এখানে সবাই পচা, সবাই গন্ধযুক্ত, সব দল তো সেরকম নয়, ভালো লোক আছে, কিন্তু সবাই তারেক রহমানের ব্যাপারে কিন্তু দেখবেন যে সবাই নমনীয়, এবং তারা তারেক রহমানের রেসপেক্ট রেখে কথা বলতেছে। তারেক রহমানের প্রতি তারা চায় যে হ্যাঁ তারেক রহমান সফল লোক, অর্থাৎ সেই রেসপেক্টটা আছে। আমি মনে করি হয়তো যুগান্তকারী 2-4টা পদক্ষেপের মাধ্যমে তিনি ইতিহাসে তার স্থানটা স্বর্ণাক্ষরে লিখিয়ে রেখে যাবেন, এটা আমার প্রত্যাশা। ডক্টর আসাদুজ্জামান রিপন, নেতৃত্ব দিতে গিয়ে তারেক রহমানের আসলে এই মুহূর্তে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে? এটা রাইট টুডে, রাইট টুমোরো, এটা বলাটা খুব অ্যাপ্রোপ্রিয়েট না। উনি, আমার যেটা ধারণা, আগামীকালকে তিনি দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন, ধন্যবাদ জানাবেন, একটা স্বৈর শাসনের অবসান ঘটানোর জন্য তাদের ত্যাগ সংগ্রামকে তিনি অভিবাদন জানাবেন। আর দেশবাসীর কাছে নিঃসন্দেহে তার প্রতি অকুণ্ঠ ভালোবাসা প্রকাশ করার জন্য তিনি মানে সেই অর্থ কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং ধন্যবাদও জানাবেন। যাই হোক, তো এখন তার জন্য কি চ্যালেঞ্জ সেটা কিন্তু এই মুহূর্তে বলাটা ঠিক না। প্রথম চ্যালেঞ্জ যেটা সেটা ওনার জন্য না, দেশের জন্য মনে করি। সেই চ্যালেঞ্জটা হচ্ছে দেশটাকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া, এবং এটা নির্বাচন সময় মতো, অর্থাৎ সময় তো যদিও দেরি হয়ে গিয়েছে, তারপরও তো একটা মানে দিনক্ষণ যেহেতু মানে নির্ধারিত, এই নির্ধারিত সময়ের 1 সেকেন্ড পরেও নির্বাচন নয়, এই সময়ের মধ্যে নির্বাচনটা মানে করতে হবে আমাদের সবাইকে। কারণ নির্বাচন নিয়ে আপনার সংকট আছে। আপনার বিভিন্ন রাজনৈতিক দলের স্টেটমেন্টগুলো যদি আপনি দেখেছেন নিশ্চয়ই, আপনি কয়েকটা 2টো পত্রিকা অফিসে, ডেইলি স্টার, প্রথম আলো অফিসে হামলা বা উদিচি ছায়ানট, এখানে যেই ঘটনাগুলো ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে আপনার কয়েকটি রাজনৈতিক দলের স্টেটমেন্ট এভাবে ছিল
যে সরকারের নিষ্ক্রিয়তা এবং সরকারের মধ্যে একটি অংশ, এইভাবে কিন্তু অ্যাকিউজ করা হয়েছে সরকারকে। এখন যদি সরকারের মধ্যে একটি অংশ নিষ্ক্রিয় থাকে অথবা তাদের যদি অন্য কোনো বদ মতলব থাকে, কথাটা খেয়াল করবেন, জি, তাহলে এই টিমটাকে নিয়ে আপনি নির্বাচন পর্যন্ত যাওয়াটাও তো মানে বিপজ্জনক, তাই না? তা সেজন্য আমি বলছি যে নির্বাচন পর্যন্ত মানে অ্যাটলিস্ট ট্রেনটা আমাদের মানে চালিয়ে যেতে, ওটা নির্বাচিত সরকারটা আমাদের খুব দরকার হবে। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমি একটু মানে চমৎকার বিষয় আপনাকে মানে তুলে ধরতে চাই, ভেরি ইন্টারেস্টিং, এটা নিশ্চয়ই সবাই জানেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীকাল নেতৃত্বের ৩য় পর্যায়ে উপনীত হবে এক হিসেবে, যদিও তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানে দেশে প্রত্যাবর্তন করছেন এবং আনঅফিশিয়ালি বলেন বা ভার্চুয়ালি বলেন তিনি তো আমাদের নেতা হিসেবে তিনি আমাদের দল পরিচালনা করেছেন এবং দলটাকে ইনট্যাক্ট রেখেছেন। শত মানে ষড়যন্ত্র, নানা ধরনের মানে প্লট তো ছিল এই দলটাকে ডিভাইড করার জন্য নানা ব্যাপারে, কিন্তু সেটা তো আপনার মানে তৎকালীন স্বৈরাচারী সরকার ফেল করেছে। এটা তো তার একটা বড় ধরনের আপনার মানে সফলতা, তাই না? আপনি দেখবেন বেগম খালেদা জিয়া যখন নির্বাচন করেছেন, কয়েকটি নির্বাচন করেছেন, তার জন্য কিন্তু একটা বুলেট প্রুফ গাড়ি কেনার প্রয়োজন হয়নি এবং তার সফর সঙ্গীদের বা তার নিরাপত্তা টিমদের জন্য একটা মানে বুলেট প্রুফ বাস কেনার প্রয়োজন হয়নি। কিন্তু বর্তমান বাস্তবতা হচ্ছে যে আমাদের নেতার জন্য একটা বুলেট প্রুফ গাড়ি কিনতে হয়েছে। কেন কিনতে হয়েছে? তার কারণ হচ্ছে যে নিরাপত্তার একটা প্রশ্ন আছে। ষড়যন্ত্র অনেক দূরে না, কাছে অনুমিত হওয়ার কারণেই কিন্তু আপনার এই ধরনের একটা ব্যবস্থা নিতে হয়েছে আমাদের। এটা একটা মানে নিঃসন্দেহে এইখানে এটাও কিন্তু কম চ্যালেঞ্জ নয়, এটা নতুন পরিস্থিতি, এটা নতুন পরিস্থিতি। সুতরাং দলের নেতাকর্মীদের প্রত্যেকের যেটা মানে দায়িত্ব হবে মানে তার নেতৃত্বকে সহযোগিতা করা, যাতে করে আমরা দেশটাকে আমরা একটা নির্বাচিত সরকারের দিকে নিয়ে যেতে সক্ষম হই। এবং নির্বাচিত সরকার হলে যেটা ওই যে শুরুতে বলেছিলাম, যেটা আমাদের নেতা তারেক রহমান উপলব্ধি করেন যে 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি এক নয়, এটা উনি উপলব্ধি করেন, বিশ্বাস করেন এবং নেতা কর্মীদেরকে বারবার মনে করিয়ে দেন। যেহেতু বারবার মনে করিয়ে দেন, তাহলে আমরা ধারণা করতে পারি যে নির্বাচন হলে আমরা তার নেতৃত্বে একটা ভালো সরকার লাভ করব এবং যেটাকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, মানে তার নীতিগুলো বর্ণনা করতে যেয়ে বলেছিলেন, ফোর্জের উদাহরণ টেনেছিলেন যে গুড পলিটিক্স, সুরাজনীতি, গুড পার্লামেন্ট, সুসংসদ, গুড গভর্নমেন্ট অ্যান্ড গুড গভর্নেন্স। সুশাসন দিতে হলে তো সুসরকারও লাগবে। সরকারের টিমে ভালো লোকজন, দক্ষ লোকজন, দূরদর্শী লোকজন থাকবে। ডক্টর মোহাম্মদ মাহবুবুল্লাহ একটা প্রশ্ন তুলেছেন ওই যে কার্ডের প্রসঙ্গ তুলতে, যে কার্ড বিতরণ করবে কারা, তাই না? উনি জিজ্ঞেস করেছেন কার্ড বিতরণ করবে কারা, মানে ফ্যামিলি কার্ড বলেন, হেলথ কার্ড বলেন, কৃষি কার্ড বলেন, হোয়াট এভার। এরকম যদিও আওয়ামী লীগ এমন কোনো কার্ড ফার্ড ছিল না, কিন্তু এই যে একটা দুস্থ ভাতা, গরিবদের জন্য ভাতা টাতার ব্যাপার ছিল, সে কিন্তু মানে ভীষণ মানে মানে হরিলুট করেছে সেই জায়গাগুলোতে। তো তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এই জায়গাগুলোতে তিনি ভিন্ন মত পোষণ করেছেন। আমরা মনে করতে চাই যদি সুশাসন দিতে হয় তাহলে সুসরকার লাগবে এবং সুসরকার থাকলে সুনীতি থাকতে হবে, তাই না? এবং এই সব কিছুই আমার ধারণা তিনি মাথায় রেখেছেন, তিনি চিন্তা করছেন এবং তিনি নির্বাচন একটা তো ওয়েল ডিজাইন নির্বাচনী ক্যাম্পেইন তো আমরা করছি, একটা পরিকল্পনার মধ্যেই যাচ্ছি আমরা, এবং এরপর একটা যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে সেগুলো দৃশ্যমান হবে এবং আমরা দেশে সুশাসন দিতে পারবো, জনগণ যেটা চায়, একটা জবাবদিহিমূলক সরকারও প্রতিষ্ঠা করা যাবে তার নেতৃত্বে। আমরা প্রত্যাশা করছি এমনটাই। অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, এই যে আসাদুজ্জামান রিপন বলছিলেন, এটি আমারও প্রশ্ন যে নির্বাচন নিয়ে চ্যালেঞ্জের কথা, ষড়যন্ত্র, চক্রান্ত, হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় হত্যা হয়েছে আমরা দেখলাম। এখন এই যে নিরাপত্তার ঝুঁকির কথাটা বলছি, এই যে নিরাপত্তার ঝুঁকি এবং আগামী নির্বাচনের
মূল চ্যালেঞ্জের বিষয় খুব সংক্ষেপে আপনার কাছে জানতে ডক্টর চাই। আসাদুজ্জামান রিপনের একটি কথা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে একটা সময় ছিল আমাদের রাজনীতিতে মেরুকরণ ছিল, এক দলের সঙ্গে অন্য দলের বিবাদ বিসম্বাদ ছিল, তা সত্ত্বেও বুলেট প্রুফ গাড়ি নেতার জন্য দরকার হয়নি। প্রয়োজন হয়নি। এখন বুলেট প্রুফ গাড়ির দরকার হচ্ছে। এ থেকেই বোঝা যায় দেশটা এবং সমাজটা কোন অবস্থায় আছে। এটা আপনার এই যে বাংলাদেশের অতীতের যে কিছু দিন, সেই দিনগুলো যে খুব ভালো ছিল তা না, কিন্তু এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অত্যন্ত জটিল, অত্যন্ত বিপজ্জনক, এবং এটা যে কোনো মানুষের জন্য, যারাই দেশপ্রেমিক তাদের প্রত্যেকের জন্য তাদের মাথার উপরে একটা খড়গ ঝুলছে। এবং এই দেশে যারা দেশপ্রেমিক তাদেরকে যদি আমরা রক্ষা না করতে পারি, তাইলে সুশাসনই বা কিভাবে দেব, সুরাজনীতি বা কিভাবে দেব, সুনীতি কিভাবে- সুসরকারই বা কিভাবে দেব, Right. সেটা হচ্ছে প্রশ্ন। তো আমার মনে হয় গ্রেভিটি অফ দি সিচুয়েশন, পরিস্থিতির যে অবস্থা, সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং সেটা বোঝার জন্য আমার মনে হয় একেবারে যেটাকে বলা হয় নতুন করে শপথ নিয়ে একেবারে মানে লেগে পড়তে হবে যে দেশকে আমরা কিভাবে সঠিক লাইনে নিয়ে আসতে পারি, যেখানে বুলেট প্রুফ গাড়ির প্রয়োজন হবে না। সবল মানুষের, আপনার গণতন্ত্র বলেন, যা কিছু বলেন, রাষ্ট্র বলেন, তার প্রাথমিক দায়িত্ব হচ্ছে আপনার রাইট টু লাইফ নিশ্চিত করা, মানুষের বেঁচে থাকার অধিকার, জীবনের অধিকার রক্ষা করা। প্রাণে আপনাকে কেউ হত্যা করবে, এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা নিশ্চিত করা। জি। তো সেইটা নিশ্চিত করতে হলে, হ্যাঁ, খুন খারাপি তো সব দেশেই কম বেশি হয়, কিন্তু খুন খারাপি যখন মাত্রা ছাড়া হয়ে যায়, Right. এবং বিশেষ করে যখন এটা রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করে, তখন কিন্তু একেবারে অশনি সংকেত। তো আমার মনে হয় তারেক রহমানের জন্য আগামী দিনে তিনি যদি রাষ্ট্রের দায়িত্ব পান, সেইখানে কিভাবে একটা দেশ তিনি গড়ে তুলতে পারবেন যেখানে তার জন্য বুলেট প্রুফ গাড়ির প্রয়োজন হবে না, জি। এবং তার জন্য নিরাপত্তা হবে দেশের জনগণ, দেশের মানুষের ভালোবাসা, জি। এবং দেশের মানুষের শুভেচ্ছা, সেইটাকে ভর করেই তাকে দেশ চালাতে হবে। জি, আব্দুল রশিদদের একবারে এক কথায়, এই যে জাতীয় সরকার, আমব্রেলা, রেইনবো নেশন, এই কথাগুলো কিন্তু নতুনভাবে বলা নতুন হচ্ছে। ধরনের কথা, কিন্তু খুবই বিচক্ষণ উক্তি আমি মনে করি। জি। এই যে সবাইকে নিয়ে সংসার করা, একটা পরিবারে বাবা মা ভাই বোন আরো কিছু নাতি নাতনি অনেক কিছু থাকে, তো ঠিক তারেক রহমান গোটা দেশটাকে মনে করতেছেন এটা একটা পরিবার, এটা একটা রেইনবো, মানে নানান রঙের, নানান বর্ণের, নানান চরিত্রের লোকজন আছে, সবাইকে নিয়ে একসাথে হয়ে পথ চলা। আমি মনে করি এটা খুবই, মানে আমার কাছে নতুন ধরনের না, আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের দেশের রাজনীতির জন্য অভিনব একটা বিষয়। আর কি একটা কথা বলছিলেন আপনি, এই যে জাতীয় সরকারের কথা বলছেন, জাতীয় সরকার দেখেন আপনি, আমি ওই জন্য বারবার কথা বলছি, 72 সালে মৌলানা ভাসানী শেখ মুজিবকে জাতীয় সরকারের কথা বলেছিলেন, গুরুত্ব দেয়নি এবং ধ্বংস হয়েছে। ধ্বংস হয়েছে কেন? ওই যে পরিকল্পনাও ছিল না তার, তিনি কিভাবে দেশ চালাবেন, কোনো হোমওয়ার্ক ছাড়া তিনি ঝাঁপায় পড়ছেন প্রধানমন্ত্রীর চেয়ারে। তারেক রহমান জাতীয় সরকারের কথা বলছেন তার 31 দফার মধ্যে। জি, আপনি ঔদার্য এবং দূরদর্শিতা খেয়াল করেন একবার, যে 15 বছরে একটা দেশকে যেখানে দোজক বানানো হয়েছে, কসাইখানা, সেরকম আইনের শাসন বলতে যেখানে কিছুই নাই, দুর্নীতিতে বন্যা বয়ে যাচ্ছে, সেরকম একটা দুর্নীতিগ্রস্ত এবং আবর্জনাময় এবং আইনের শাসন বিচার ব্যবস্থা কিচ্ছুই যেন ধূলিসাৎ হয়ে গেছে, সেরকম দেশটাকে যদি গড়তে হয় তাহলে আসলে জাতীয় সরকার দরকার। জি। এগুলো তার বিচক্ষণতার পরিচয় করে। আপনি যদি অনুমতি দেন আমি একটা কবিতা শোনাই। ওটা শেষ করা যায়, আমি কবিতা দিয়ে শেষ করবো। রিপন ভাই এক কথা একটু বলেন এই বিষয়ে, কবিতা একটু শোনাই। এরপরে আপনার কবিতা দিয়ে অনুষ্ঠান শেষ না, করবো। না, আমি একটু কথা বলার পরে উনি আর ওনার কবিতাটা জাতি আপনার দর্শক ভালো শুনতে, আমি আমার সময়টা কবিকে দিয়ে দিতে চাই। না, 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 বলেন, 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 আমি তারেক রহমানকে নিয়ে লেখা তো, সেই জন্য। জি, বলেন। আপনি না, কবিতাই না, বলেন। প্লিজ, হ্যাঁ, প্লিজ। আমি কবিতা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পুরো জাতি আপনার আমাদের নেতা তারেক রহমানের আগমন উপলক্ষে একটা উচ্ছ্বাস আনন্দের মধ্যে ছিল, এবং আপনি খেয়াল করবেন এই উচ্ছ্বাস আনন্দটাকে আপনার ম্লান করার জন্য, ম্রিয়মান করার জন্য ষড়যন্ত্রকারী মহলের কিন্তু অ্যাটেম্প ছিল। হাদি হত্যার ঘটনা যদি বলেন, মানে দুটো পত্রিকা অফিসে হামলার ঘটনা যদি বলেন,
আপনি যদি এই যা কিছু ঘটছে এটা কিন্তু মানে জনগণকে আতঙ্কিত করা, দেশকে অস্থিতিশীল জি। করার একটা ব্যাপার ছিল। তো যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া যে মানে তিনি ইনশাল্লাহ অ্যাটলিস্ট আজকে পর্যন্ত দেশ মানে ঠিক আছে। আগামী দিনগুলো যাতে দেশ এবং দেশের মানুষ সবাই আমরা নিরাপদে থাকি এই প্রার্থনা করছি। জি, কবি আব্দুল হাই শিকদার, আপনার কবিতা শুনে আমরা অনুষ্ঠান শেষ হ্যাঁ, করব। খুব ছোট কবিতা। এইটা তারেক রহমান সাহেবকে নিয়ে লেখা। কবিতার নাম হলো তারেক রহমান, বাংলাদেশের ছায়া। তারেকের মতো তারেক ফুটেছে কমলের সরোবরে, জননী খালেদা তুলে দিল তাকে জনতার অন্তরে। দেশের শত্রু জাতির শত্রু ডেকে আনে সন্ধ্যা, চালায় নানান ষড়যন্ত্র দেশকে করতে বন্ধা। সেই সে জ্বালার বিরুদ্ধে দাঁড়ায় নতুন কালের তারেক, বাংলাদেশের আকাশ থেকে দূর করে উদ্বেগ। তারেক মানে নতুন পৃথিবী, নতুন সম্ভাবনা। তারেক মানে আগামী দিনের সোনালী আলোর কণা। তারেক করেছে স্পেন জয়, তারেক করে না ভয়। তারেকের হাতে হবে নিশ্চয় অকল্যাণের ক্ষয়। তারেকের হাতে জিয়ার নিশান, খালেদার স্নেহ মায়া। তারেকের মুখে ফুটে আছে দেখো বাংলাদেশের ছায়া। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আব্দুল হাই শিকদার, ডক্টর আসাদুজ্জামান রিপন, অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। আপনার চারজনকেই, আপনার তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং শেষে কবিতা শোনানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে বিশেষ এই আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।